হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের সকলের দোয়ায়। আজকে আমরা আরেকটা গল্প নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আরেকটা গল্পের ওয়ান শট ক্লাস দিয়ে চলে আসছি, তোমাদের আবিদ আপু আমি। এবং এই গল্পটার নাম হচ্ছে নিয়তি। নিয়তি শব্দের অর্থ কি আমরা জানি? নিয়তি শব্দের অর্থ হচ্ছে ভাগ্য। নিয়তি শব্দের অর্থ কি বলতো? নিয়তি শব্দের অর্থ হচ্ছে ভাগ্য। আচ্ছা বলো তো, আমরা কি আমাদের ভাগ্যটা সম্পর্কে জানি? যে আমাদের ভাগ্যে কি লেখা আছে? আমরা বলি না যে উপরওয়ালার কাছেই সব কিছু, যে উপরওয়ালাই ঠিক করে নেন যে তোমার জীবনে কি হবে না হবে। তো ভাগ্যের কিন্তু ভালো দিকও আছে, আবার ভাগ্যের নির্মম পরিহাসও আছে, খারাপ দিকও আছে। তো এই যে গল্পটা, এটা লিখেছেন কিন্তু আমাদের হুমায়ুন আহমেদ, খুবই বিখ্যাত একজন লেখক বাংলাদেশের। তো হুমায়ুন আহমেদের শৈশবের স্মৃতি এই গল্পটাতে ফুটে উঠেছে, এবং আমরা দেখি তার ছোটবেলাটা কিভাবে কেটেছিল সেই জিনিসগুলো দেখি, এবং দেখি তাদের প্রিয় একটি কুকুর কিভাবে মৃত্যুবরণ করেছিল, সেটার নির্মম একটা পরিহাস, অর্থাৎ ভাগ্যের নির্মম পরিহাস কিন্তু আমরা এই গল্পটাতে লক্ষ্য করব। সব কিছু নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। তো চিনতেই পারছো সবাই, এই যে আবিদ আপু বড় করে লেখা আছে তোমাদের আবিদ আপু। তারপরে দেখো আমরা লেখক পরিচিতিটা নিয়ে একটু আলোচনা করব, তারপরে পাঠ পরিচিতিতে যাব, তারপর আমরা গল্পটার ইম্পর্টেন্ট লাইন দেখে এমসিকিউ সলভ করব। তো লেখক পরিচিতির মধ্যে আমি সবসময় বলি লেখকের জন্মসাল এবং মৃত্যুসাল, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় মৃত্যুবরণ করেছেন, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের দেখো সব কিছু একদম পয়েন্ট আউট করে দিয়েছি, কি কি তোমরা পড়বা এবং কি কি স্কিপ করবা। দেখো তার জন্মসাল, তার মৃত্যুসাল এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন এটা দেখবা। এবং তাকে কিন্তু বলা হয়ে থাকে নন্দিত লেখক হুমায়ুন আহমেদ। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আপু নন্দিত লেখক মানে কি? নন্দিত মানে হচ্ছে খুবই বেশি আলোচিত, খুবই জনপ্রিয় একজন লেখক, এটাকে বলা হচ্ছে নন্দিত মানে লেখক আর কি। তো নন্দিত হিসেবে পরিচিত হচ্ছে আমাদের হুমায়ুন আহমেদ। তো এটা তোমরা মনে রাখবা। এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তার বাবা মায়ের নামটা একটু করে দেখে নিবা, যদিও বেশি একটা ইম্পর্টেন্ট নাম্বার দেখে নিবা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ রসায়ন বিভাগ থেকে কিন্তু তিনি পড়াশোনা করেছেন। এবং কিছুকাল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে শিক্ষকতা করেন, কিন্তু পরবর্তীতে সাহিত্য সাধনায় মনোযোগ দেওয়ার জন্য তিনি কি করেন, তিনি হচ্ছে অবসর, শিক্ষকতা থেকে অবসরে চলে যান। আচ্ছা তারপরে দেখো আমরা দেখি প্রায় 2 শতাধিক গ্রন্থ, প্রায় 200 গ্রন্থ কিন্তু তিনি লিখেছেন, মানে প্রায় 200টার মতো বই তিনি লিখছেন। তো এটা বলা হয়েছে। এবং তার বিখ্যাত কিছু উপন্যাসের নাম দেওয়া আছে: নন্দিত নরকে, নীল অপরাজিতা, প্রিয়তমেষু, জয় জয়ন্তী, অয়ুময়, এলেবেলে ইত্যাদি। তার যে কয়েকটা, তিনি কিন্তু শুধুমাত্র যে সাহিত্য রচনা করেছেন ব্যাপারটা এমন না, তিনি চলচ্চিত্র নির্মাণ করেছেন, এটা তোমরা মনে রাখবা। তিনি চলচ্চিত্র নির্মাণ করেছেন, খুবই 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 বিখ্যাত কিছু চলচ্চিত্র হচ্ছে শঙ্খনীল কারাগার, তারপর হচ্ছে আগুনের পরশমণি, শ্যামল ছায়া, শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা। এগুলো খুবই বিখ্যাত কিছু মুভি এবং পুরস্কার প্রাপ্ত কিছু মুভি। এগুলো কিন্তু তিনি কি করেছেন, তিনি পরিচালনা করেছেন, তার লেখা গল্পেতে তিনি সিনেমা বানিয়েছেন। ওকে ঠিক আছে, তারপরে আমরা মোটামুটি বুঝতে পেরেছি তো না লেখক পরিচিতি থেকে কি কি পড়তে হবে? ক্লিয়ার? আচ্ছা তাহলে চলো এখন আমরা একটু করে পাঠ পরিচিতিটা দেখে নিব। পাঠ পরিচিতিটা পড়লেই কিন্তু আমরা আমাদের গল্পের অর্ধাংশ বুঝে যাব। তো বাংলাদেশের এই নন্দিত কথা সাহিত্যিক, অর্থাৎ এই যে বিখ্যাত একজন কথা সাহিত্যিক, একজন আমাদের সাহিত্যিক হুমায়ুন আহমেদ, তারই লেখা একটা স্মৃতিচারণমূলক গ্রন্থ হচ্ছে নিয়তি নামক গ্রন্থটা। তো স্মৃতিচারণ মানে কি? মানে ছোটবেলার স্মৃতিগুলো মনে করা, বা কোনো একটা জিনিস যেটা তোমার অনেক বেশি মনে পড়ছে, সেই জিনিসটা নিয়ে যখন তুমি কথা বলবা, লেখালেখি করবা, সেটা হয়ে যায় স্মৃতিচারণমূলক গল্প বা উপন্যাস বা হাবিজাবি কিছু একটা। তো এখানে বলা হচ্ছে স্মৃতিচারণমূলক গ্রন্থ আমার ছেলেবেলা, এটা তার একটা স্মৃতিচারণমূলক গ্রন্থ ছিল। এই গ্রন্থ থেকে আসলে নিয়তিটা নেওয়া হয়েছে। এবং লেখকের ছোটবেলায় তার বাবার চাকরি সূত্রে তারা একবার জগদ্দল নামক একটা জায়গায় যান। তার বাবা যেহেতু সরকারি চাকরিজীবী ছিলেন, তো বদলি হয়েছিল, সেখানে তিনি যান। এবং সেখানে যাওয়ার পর তাদের সময়টা একটা পরিত্যক্ত জমিদার বাড়িতে কেটেছিল। কোথায়? একটা পরিত্যক্ত জমিদার বাড়িতে তারা ছিলেন। এবং সেখানে থাকাকালীন তারা কি কি জিনিস দেখেছেন এবং কি কি স্মৃতি তাদের মধ্যে আছে, সেই জিনিসগুলো নিয়ে আসলে তিনি লেখালেখি করেছেন। এবং এই জমিদার বাড়িতে একটা কুকুর ছিল যার নাম ছিল বেঙ্গল টাইগার। এই কুকুরটা হচ্ছে একবার তার ছোট ভাইকে রক্ষা করেছিল। কিসের থেকে? একটা সাপের বিষধর একটা সাপের হাত থেকে তার ছোট ভাইকে রক্ষা করেছিল। তো সেই সাপটা পরবর্তীতে ওই বেঙ্গল টাইগারকে কামড়ে দেয়। পরে এই বেঙ্গল টাইগারের শরীর একদম পচে যায়, গলে 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 পড়তে থাকে।
এটা আমরা দেখতে পাই। কিন্তু পরবর্তীতে দেখি এই কুকুরটার যন্ত্রণায় এত যন্ত্রণা পাচ্ছিল, এত কষ্ট পাচ্ছিল, এই কষ্টটা কেউ সহ্য করতে পারেনি। পরে আমাদের লেখক হুমায়ুন আহমেদের বাবা দুটো গুলি করে, মানে বন্দুক দিয়ে গুলি করে ওই কুকুরটাকে মেরে ফেলে। অর্থাৎ এই কষ্টে কষ্টে যেন সে না মরে, একবারে যেন মরে যায়, এই জন্য তাকে কি করে, তাকে গুলি করে মেরে ফেলে। এটাই বলতেছে যে নিয়তি, অর্থাৎ কি ভাগ্য, কি ভাগ্য যে যেই কুকুর তার তার সন্তানটাকে, তার ছোট সন্তানটাকে রক্ষা করলো, সেই কুকুরটাকে আজকে সে বাধ্য হয়ে গুলি করে মেরে ফেললো। কি নিয়তি, কি ভাগ্য, এটাই হচ্ছে আমাদের এই গল্পটার মূল বিষয়টা। তো তারপরে দেখো এই কুকুরের এই নিয়তি তার বালক চিত্তে, অর্থাৎ লেখক যখন ছোট ছিল, তোমরা দেখবা যখন আমরা ছোট থাকি তখন আমাদের একটা মুরগি মারা গেলে, একটা কবুতর মারা গেলে, একটা বিড়াল ছানা মারা গেলে আমাদের কত কষ্ট লাগে। একটা ছাগলের ছোট বাচ্চা যদি মারা যায় আমাদের খুব কান্না পায়, খুব কষ্ট লাগে। এটা হচ্ছে আমাদের ছোটবেলায় আমাদের মনটা অনেক নরম থাকে। তো আমাদের লেখক যেহেতু তখন অনেক ছোট ছিল, হুমায়ুন আহমেদ, তখন তার খুবই খারাপ লাগে এই কুকুরটাকে কেন তার বাবা মেরে ফেলেছিল। কিন্তু কেন তার বাবা এই কুকুরটাকে মেরেছে এটা তো আসলে আমরা বুঝতে পারছি, কিন্তু সে তো ছোট ছিল, সে তো বুঝতে পারে নাই। এই নিয়তি গল্পটি মূলত প্রাণীর প্রতি সংবেদনশীল, অর্থাৎ যেই কোনো গৃহপালিত পশু বলো বা যে কোনো প্রাণী বলো, তাদের প্রতি সংবেদনশীল আচরণ, সুন্দর আচরণ, তাদের প্রতি যেন আমরা মানে ওরা যদি আমাদেরকে ক্ষতি না করে তাহলে ওদেরকে যেন আমরা ক্ষতি না করি, এবং সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দেয়। কেননা প্রকৃতির এই বিশাল জগতে মানুষ, বৃক্ষ, প্রাণী সবাই আমরা পরস্পরের উপর নির্ভরশীল। যদি ওই কুকুরটা ওই দিন না থাকতো তাহলে কিন্তু লেখকের ছোট ভাই সে কিন্তু কি, সে এই সাপের বিষধর সাপের কামড় খেয়ে কিন্তু মারা যাইতো। সো আমরা একে অপরের উপর নির্ভরশীল, কেউ যদি আমাদের ক্ষতি না করে আমরা কখনো তার ক্ষতি করবো না। সেটা বিড়াল হোক, সেটা সাপ হোক, সেটা ব্যাঙ হোক, সেটা যাই কিছু হোক, সে যদি আমাকে কষ্ট না দেয় আমরা তাদেরকে কষ্ট দিব না। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের কবিতার মূল বিষয়, আমাদের এই গল্পটার মূল বিষয়। তাহলে চলো আমরা একটু গল্পটা দেখে নিই। খুব সুন্দর একটা গল্প। তো লেখক শুরুতে বলছে তারা হচ্ছে ছোটবেলায় সে একবার জগদ্দলে গিয়েছিল, তার কিছুদিন জগদ্দল নামে একটা জায়গা কাটে। তো সেই জায়গাটা তার ভীষণ ভালো লাগতো, কেননা সেখানে কোনো স্কুল ছিল না, স্কুল না থাকার কারণে, স্কুলের যন্ত্রণা না থাকার কারণে তার সেই সময়টাতে খুব ভালো লাগতো সেখানে সময় কাটাইতে। তো সেই জায়গাটাতে একটা মহারাজার, বড় একটা মহারাজের বসত বাড়ি ছিল, মানে রাজবাড়ি ছিল। সেই রাজবাড়িতে আসলে তারা কি, এই রাজবাড়িতে হচ্ছে মানে ওই রাজা কি করছিল, সে হচ্ছে এই দেশ ছেড়ে, মানে বাংলাদেশ ছেড়ে সে ইন্ডিয়াতে চলে যায়। তো ইন্ডিয়াতে চলে যাওয়ার কারণে তখনকার সময় কিন্তু বাংলাদেশ হয় নাই, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, যেহেতু বাংলাদেশ নামটা এখনো হয় নাই, তখনকার সময় হয় না। তো লেখক বলতেছেন যে পাকিস্তানে, মানে হচ্ছে পাকিস্তান সরকারের কাছে এই যে তোমার বাড়িটা, এই বাড়িটার কি হয়ে গিয়েছিল, এই বাড়ির যখন দেশ ভাগ হয়, ইন্ডিয়া আর হচ্ছে পাকিস্তান হয়ে যায়, তখন ইন্ডিয়াতে হচ্ছে ওই লোকটা চলে যায়। তো ওই লোকের যে বাড়ি, এটা পাকিস্তান সরকারের আন্ডারে চলে যায় না। তো ওই বাড়িটাতে আসলে তারা কি, এই বিশাল বাড়ির একতলাতে হচ্ছে তারা থাকতো, আর দোতলাটা তালাবদ্ধ ছিল, বাকি সব ঘরই মোটামুটি তালা দেওয়া ছিল। ঠিক আছে, আচ্ছা। তো ওই মহারাজার নাম আমরা আসলে জানতে পারি না। ওই বাড়িটা ছিল একটা জঙ্গলের মধ্যে, এবং ওই মহারাজা কিন্তু ভীষণ পরিমাণে কি ছিল, তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন, মানে সে খুবই শৌখিন টাইপের মানুষ ছিল, যেহেতু সে রাজা ছিল, সে খুবই শৌখিন টাইপের মানুষ ছিল। এবং সেই সময় দেখো, সেই সময় তার বাড়িতে ইলেকট্রিসিটি ছিল, অর্থাৎ কারেন্ট ছিল। এখন তো বর্তমানে তাও আমরা কারেন্ট পাই, লোডশেডিং এর মধ্যে থাকি। সেই সময়টাতে তার বাড়িতে, ওই জঙ্গলের মধ্যে একটা বাড়ির মধ্যে তার কিন্তু ইলেকট্রিসিটি ছিল, অর্থাৎ কারেন্ট ছিল, এবং সেটা সে জেনারেটর দিয়ে, তার নিজস্ব পার্সোনাল একটা জেনারেটর ছিল, সেই জেনারেটর দিয়ে সে এটা চালাইতো। আর দেখো মানে দাওয়াত, সে যে মানুষকে দাওয়াত করতো, সে দাওয়াতের চিঠি ছাপানোর জন্য তার বাড়িতে একটা ছোট্ট ছাপাখানা ছিল। আর তার এই যে তার এত সুন্দর রুচির মন মানসিকতার মানুষ ছিল, এত রুচিশীল একজন মানুষ ছিল, সেটা দেখে লেখক বুঝতে পারছিল যে তার বাসায় হাজার হাজার অসংখ্য বই ছিল, ভালো ভালো বই ছিল, যার কারণে সে বুঝতে পেরেছিল যে ওই লোকটা, ওই রাজাটা ভীষণ পরিমাণে কি ছিল বলতো, সে ভীষণ পরিমাণে তোমার শৌখিন ছিল। তো লেখক যখন ছোট ছিল, মানে হুমায়ুন আহমেদ যখন ছোট ছিল, তখন তার বাবা এবং তিনি হচ্ছে কি শিকারে বের হইতেন, কি নিয়ে, তারা হচ্ছে গুলি ভরা বন্দুক নিয়ে তারা শিকারে চলে যাইতো বনের মধ্যে। তো কাঁধের মধ্যে বন্দুক নিয়ে কেন যাইতো, কারণ মাঝে মাঝে সেখানে বাঘ পড়তো, বিশেষ করে চিতা বাঘ পড়তো। এই চিতা বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা শিকারে যাইতো, এবং সেখানে গিয়ে তারা বন্দুক কাঁধে করে নিয়ে যেত। তো সেখান থেকে মাঝে মাঝে আস্তে আস্তে তাদের সন্ধ্যা পর্যন্ত হয়ে যাইতো। তো রাতের খাবার কখনো কখনো তারা খাইতো, না হয় তারা ঘুমায় পড়তো।
তো এইভাবে আতঙ্কে আতঙ্কে বা হচ্ছে আনন্দের মধ্য দিয়ে তার সময়গুলো কাটতেছিল। আতঙ্কে কেন বলতো, কারণ তখনকার সময় রাতের বেলা জঙ্গলের মধ্যে কিন্তু ভয়ানক ভয়ানক প্রাণীরা ডাকাডাকি করতো, তো যার কারণে আতঙ্ক আনন্দ সবকিছু নিয়ে তাদের দিনগুলো সেখানে খুব সুন্দরভাবে কাটছিল। তো একদিন হুমায়ুন আহমেদের শরীরে ভীষণ পরিমাণে কাঁপুনি দিয়ে জ্বর আসলো এবং সবাই ধরে নিল এটা হচ্ছে ম্যালেরিয়া। তো তখনকার সময়ে কিন্তু এই ম্যালেরিয়া রোগটা খুবই মারাত্মক একটা মহামারীর মতো ছিল। ম্যালেরিয়া হলে বাচ্চারা কিন্তু মারা যাইতো। তো এই ম্যালেরিয়া থেকে বাঁচার জন্য কিন্তু সবাই কুইনাইন নামে একটা ওষুধ খাইতো। কি খাইতো? কুইনাইন নামে একটা ওষুধ খাইতো। তো এই ভয়ঙ্কর জায়গায় যেহেতু তাদের তারা রবিবারে মানে প্রত্যেক রবিবারে তারা হচ্ছে কুইনাইন ওষুধ খাইতো এবং সেই জায়গায় যেহেতু ম্যালেরিয়ার রোগটা চলে আসছিল, তো লেখকের বাবা হচ্ছে এখান থেকে আবার ট্রান্সফার হয়ে অন্য জায়গায় যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছিল। তো লেখকের আবার ভাল লাগছিল না, তার মনে হচ্ছিল আবার কোথাও গেলে তো তাকে আবার পড়াশোনা করতে হবে, আমাদের মতো ফাঁকিবাজ স্টুডেন্ট। সো সে কি করলো, সে মনে মনে খুব মন খারাপ করে রইলো যে না, সে এখান থেকে যাবে না। তার এই জ্বরটাও ভালো লাগতে শুরু করলো, এখানকার সবকিছু তার এত ভালো লাগতেছিল যে আস্তে আস্তে জ্বরও তার কাছে খুব ভালো লাগতেছিল। তো জ্বর ভালো লাগতেছিল কেন? তো এত সুন্দর জায়গার মধ্যে তার ম্যালেরিয়াও একটা সময় কি তার কাছে খুব ভালো লাগতেছিল এবং খুব যখন জ্বর আসে তখন তার প্রচুর শীত লাগতো। তো এই প্রচুর শীত লাগতো তখন এই শীতের মধ্যে যখন সেই বাইরে তাকাইতো বা আশেপাশে তাকাইতো তখন সব জিনিস মনে হইতো একদম ছোট ছোট হয়ে যাচ্ছে। তো জ্বরের তাড়নায় তার চোখগুলো ছোট ছোট হয়ে যেত আর সব জিনিস সে ছোট ছোট দেখতে পাইতো। আর এক সময় আর নিজেকে তার মনে হইতো বিশাল একটা দৈত্যের সমান, নিজেকে তার কি মনে হইতো? বিশাল আকার দৈত্যের সমান। কি আশ্চর্য একটা অনুভূতি ছিল ম্যালেরিয়া হইলে। আচ্ছা, তো লেখকের ম্যালেরিয়া জ্বর অর্থাৎ হুমায়ুন আহমেদের ম্যালেরিয়া জ্বর ভালো হইলো, তার ভাইদের বোনদের আবার একে একে জ্বর হইতে থাকলো। একজনের ভালো হয় আরেকজনের জ্বর হয়, আরেকজনের ভালো হয় আরেকজনের জ্বর হয়, এমন হইতে থাকে। তো এমনই জ্বর উঠতে থাকে নিয়মিত। তা তারা সবাই কি করতো সেই সময়টাতে? তারা হচ্ছে যখন জ্বর আসতো তখন তারা কি করতো, বিছানা কাঁথা কম্বল সব কিছু গায়ে মুড়ি দিয়ে তারা শুয়ে থাকতো। তো প্রতিদিন ভোরে তারা 3 ভাই বোন অর্থাৎ হুমায়ুন আহমেদরা কিন্তু 3 ভাই বোন ছিল। 3 ভাই বোন রাজবাড়ির মন্দিরের চাতালে অর্থাৎ রাজবাড়ির সামনে একটা মন্দির ছিল, মন্দিরের চাতালে মানে হচ্ছে উঠানে, মন্দিরের উঠানে হচ্ছে তারা কি করতো, বসে থাকতো এবং রোদ পোহাতো। তো সেই সময় তাদের সাথে বসে থাকতো কে বলতো? বেঙ্গল টাইগার। বেঙ্গল টাইগার কে? বেঙ্গল টাইগার হচ্ছে ওই কুকুরটা, যে কুকুরটার কথা তোমাদেরকে আমি শুরুতে বলেছিলাম। তো এই কুকুরটা কার? এই কুকুরটা কিন্তু ওই যে রাজা ছিল না এই বাড়ির, ওই রাজার অনেকগুলো কুকুর ছিল। তো রাজা কি করছিল, যখন ইন্ডিয়া চলে গিয়েছিল সে সকল কুকুরকে নিয়ে গেছে, কিন্তু এই কুকুরটা বেঙ্গল টাইগার সেই বাড়ি ছেড়ে কিছুতেই যাবে না। তো সে বাড়িতে থেকে যায়। তো এই কুকুরটার বয়স হয়ে গেছে, সে এখন অনেক বুড়া হয়ে গেছে। এখন লেখকের যে মা অর্থাৎ হুমায়ুন আহমেদের মা এই কুকুরটাকে দিনে 2 বেলা করে ভাত খাইতে দিতেন, খাবার দিতেন। আবার কুকুরটা ভারী সুশীল ছিল, কারণ সে রাজবাড়িতে বড় হয়েছে, তার মানে তার ভিতরে আদব কায়দা আছে। তাকে খেতে মানে তুমি খাও এটা না বললে সে আবার খাইতো না। তো সে খুব খানদানি, লেখক বলতেছে সে খুব খানদানি অর্থাৎ খুব বড় লোকই একটা কুকুর ছিল। তো কিন্তু বয়সের ভারে সে কাবু ছিল অর্থাৎ বুড়া হয়ে গেছিল আর কি, কুকুরটা মোটামুটি বুড়া হয়ে গেছিল এবং সে সারাদিন বাড়ির সামনে কি হয়ে থাকতো, সে সারাদিন বাড়ির সামনে শুয়ে থাকতো আর হাই তুলতো, ঝিমুতে ঝিমুতে মৃত্যুর জন্য সে অপেক্ষা করতো। তো একদিন ভোরবেলা কি হইলো, একদিন ভোরবেলা লেখক এবং তার ছোট ছোট ভাই বোন যারা আছে, তো তার ভাই বোন আর সে হচ্ছে এই মন্দিরের চাতালের নিচে বসে আছে। কে কে? সে আর তার ভাই শেফু, ইকবাল এবং শেফু কি বোন না ভাই জানি না। তো তিনি হুমায়ুন আহমেদ, তার অন্যান্য যে ভাই বোনগুলো আছে শেফু, ইকবাল, তারা সবাই হচ্ছে বসে বসে রোদ পোহাইতেছিল। আর তাদের মা সেই শাহিনকে অর্থাৎ তার যে ছোট ভাই, সে ছোট ভাইটাকে এনে তাদের মাঝখানে বসায় দিয়ে গেল, যে দেখিস যে ও যেন পড়ে টরে না যায়, এভাবে তার কাছে রেখে দিয়ে গেল যেন সে পড়ে টরে না যায়। তো মা যখন চলে যায়, হুমায়ুন আহমেদের মা চলে যাওয়ার একটু পরেই দেখা যায় হুমায়ুন আহমেদ দেখতে পায় যে পিছনে কিছু একটা ফিস ফিস করে উঠতেছে। কি করে উঠতেছে? ফিস ফিস করে। তো তারপর তারা যা দেখলো, এটা দেখে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়, যেহেতু ওরাও অনেক ছোট ছোট বাচ্চা ছিল, ওরা কিন্তু বড় হয় না, ওরা তখনও ছোট ছোট বাচ্চা ছিল। তো বাচ্চা হওয়ার কারণে ওরা কিন্তু ওই দেখে যে একটা সাপ
ফেনা তুলে তুলে আসতেছে, মাটিতে গড়াগড়ি খেয়ে খেয়ে এই সাপটা আসতেছে। এটা দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায় এবং তারা চিল্লাচিল্লি করে আশেপাশে চলে যায়। কিন্তু তাদের যে ছোট ভাই ইকবাল, তাদের যে ছোট ভাই এই যে না তাদের যে ছোট ভাই শাহিন, এই শাহিন কি করলো, শাহিন তো ছোট বেবি, তো ও হচ্ছে এই সাপটাকে দেখার পর অনেক খুশি হয়ে গেল। ও ভাবলো এটা একটা খেলনা, তো সাপটাকে ও ধরতে যাইতেছে, সাপটা ওর দিকে আগায় আসতেছে। ঠিক সেই মুহূর্তে তারা কি করলো, এই যে কুকুরটা বেঙ্গল টাইগারটা কি ও সাপটাকে একদম ধরে কামড়ে টামড়ে ছিঁড়ে ফেললো। ওই সাপটা ছিল কিন্তু একটা কেউটে সাপ কিন্তু অত্যন্ত বিষাক্ত একটা বিষধর সাপ। তো ওই সাপটা কি করলো, এই বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়ে সাপটার উপর পড়লো এবং সে কি করলো, ওই সাপের ফেনা টেনা একদম ছিঁড়ে টিড়ে ফেললো। তো এটা করার পরে মুহূর্তের মধ্যে এই ঘটনাটা ঘটে গেল। ওই বাচ্চাটাকে কে রক্ষা করলো, বেঙ্গল টাইগার, এবং সে এসে আবার আগের জায়গায় সে শুয়ে পড়লো, সে শুয়ে ঘুমাচ্ছে। তো সেদিন আর কিছু হয় নাই, লেখকরা ভাবছে হয়তো ওর কিছু হয় নাই, কিন্তু তার পরের দিন দেখা দিল আসল ঘটনা। কি হইলো, প্রথম দিন কিছু হয় নাই, পরের দিন তারা দেখলো যে তার চামড়া খসে খসে পড়ে যাচ্ছে, অর্থাৎ কুকুরটার গায়ের চামড়াগুলো খসে খসে পড়ে যাচ্ছে এবং কি হচ্ছে দগদগে ঘা হয়ে গেছে তার শরীরের মধ্যে। অর্থাৎ সবাই বুঝতে পারলো যে এই বিষাক্ত সাপটা কুকুরটাকে কামড়ে দিয়েছে, যার কারণে ওই সাপের বিষের কারণে তার গা থেকে কি চামড়া খসে খসে পড়ে যাচ্ছিল এবং কি হচ্ছিল এবং হচ্ছে দগদগে ঘা হয়ে গেছিল। তারপরে তারা 2 দিনের মধ্যে, জাস্ট 2 দিনের মাথায় দেখলো কুকুরটার সারা শরীর পচে গেছে, পচে গন্ধ বের হয়েছে, একদম যাচ্ছে তাই অবস্থা, অর্থাৎ কুকুরটা অনেক কষ্ট পাচ্ছে। তো এই কষ্টটা দেখে আসলে লেখকের মা আর সহ্য করতে পারলেন না, বলল যে তোমার বন্দুকটা একটু এনে দাও, ওগো তোমার বন্দুকটা, অর্থাৎ লেখকের বাবাকে বলতেছে তোমার বন্দুকটা একটু এনে দাও, আমি এই কুকুরটাকে গুলি করে মেরে ফেলবো, ওর এই কষ্টটা আমার আর সহ্য হচ্ছে না। তখন লেখকের বাবা কি করলো, লেখকের চোখের সামনে অর্থাৎ হুমায়ুন আহমেদের চোখের সামনে 2টা গুলি করে কুকুরটাকে মেরে ফেলার পর লেখকের বাবা বলল, হায় রে, যে আমার সন্তানকে বাঁচালো আজকে তাকে আমার গুলি করে মারতে হলো, এ কি নিয়তি, অর্থাৎ এটা কি ভাগ্য। তারা তো ভালোর জন্যই মারছে, আসলে কুকুরটা অনেক কষ্ট পেয়ে পেয়ে মারা যাচ্ছিল, গা শরীর পচে গন্ধ বেরোচ্ছিল। সেই মুহূর্তে লেখকের বাবা কি করলেন, তাকে গুলি করে একবারে এই দুনিয়া থেকে তাকে বিদায় দিয়ে দিলেন। কিন্তু লেখক যেহেতু ছোট ছিল, সে বুঝতে পারছিল না যে তার বাবা কেন এই কাজটা করলো, তার বাবা কেন গুলি করে কুকুরটাকে মেরে ফেললো। তখন সে কান্নাকাটি করতে থাকে, রাতে ভাত খায় না। বাচ্চারা তো এমনই হয় না, আমাদের বিড়াল মরে গেলে বা আমাদের একটা কিছু হারায় গেলে, পোষা প্রাণী হারায় গেলে আমাদের খুব কষ্ট লাগে। তো ঠিক তেমনি হুমায়ুন আহমেদের রাতে ভাত টাত না খেয়ে ঘুমায় যায়। পরে এই হুমায়ুন আহমেদের বাবা কি করে, তাকে রাতের বেলা বাইরে নিয়ে আসে এবং তারা দুজন চুপচাপ বসে থাকে এবং চারদিকে ঘন অন্ধকার আর একটা তক্ষক ডাকছে। তক্ষক মানে কি, এটাও একটা বিষধর সাপ, একটা সাপ ডাকতেছে। এবং তখন তারা বাড়ির আশেপাশের আমের বনে হাওয়া লাগা বিচিত্র শব্দ তারা শুনতে পাচ্ছিল। বাবা কিছুই বললেন না, হয়তো অনেক কিছুই তার মনে ছিল, কিন্তু তার বাবা তাকে কিছুই বললো না, মনের ভাব সে প্রকাশ করতে পারতেছিল না। তখন তারা বলল, চলো আমরা গিয়ে আবার ঘুমিয়ে পড়ি। তো তারা দুজন গিয়ে আবার ঘুমায় পড়লো। সেদিন লেখক বুঝতে পারে নাই কেন তার বাবা ওই কুকুরটাকে মেরে ফেলছিল। সেদিন লেখক এত ছোট ছিল, সে আসলে বুঝতে পারে এই কুকুরটার মৃত্যুটা তার মনের মধ্যে গভীর একটা ছাপ ফেলে দেয়। এটাই হচ্ছে আমাদের এই গল্পের সারমর্ম। আশা করছি বুঝতে পারছি। এবং এই গল্পটা অত একটা ইম্পর্টেন্ট না আমাদের পরীক্ষার জন্য, তোমাদের কাছে বলি। এবং তোমরা দেখবা যে বিগত বছরে 5 থেকে 6টা প্রশ্ন এসছে এই অধ্যায়টা থেকে, বাট তারপরও যদি একটা প্রশ্ন চলে আসে একটা বোর্ডে, তাহলেও তো আমাদের এই গল্পটা পড়তে হবে, তাই না? তো দেখি এখান থেকে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন যেগুলো বোর্ডে আসছে, রাজশাহী বোর্ড 2020 সালে আসা, নিয়তি গল্পে উল্লিখিত কোন জ্বর নিয়মিত আসে বলো তো? নিয়মিত আসে হচ্ছে ম্যালেরিয়া জ্বর। আমরা এটা পড়ছি, তাই না? ম্যালেরিয়া জ্বর হচ্ছে এটা প্রত্যেক দিন আসতে থাকে, একটা নির্দিষ্ট টাইম করে ও কিন্তু আসতে থাকে। নিয়তি গল্পের লেখক আনন্দে আতকে শিউরে উঠতেন কেন বলো তো? কাঁপুনি দিয়ে জ্বর আসার কারণে, বনের বিচিত্র শব্দ শোনার কারণে, ঘরে সাপ ঢোকার কারণে, নাকি বনে বেড়াতে বের হলে? আমি কিন্তু বলেছিলাম যে বনের যে বিভিন্ন পশু পাখির ভয়ঙ্কর ভয়ঙ্কর ডাক, এগুলো শোনার কারণে কিন্তু লেখক আতকে উঠতো বা ভয় পেয়ে উঠতো। এগুলোকে বলা হচ্ছে বনের বিচিত্র শব্দ শোনার কারণে, বনের বিচিত্র শব্দ শোনার কারণে। নিয়তি গল্পে মহারাজার বাড়ির কি দেখে তার রুচির পরিচয় পাওয়া যায়? আমরা বলেছিলাম মহারাজার বাড়িতে অসংখ্য বিচিত্র রকমের অনেক বই ছিল, যেটা দেখে বোঝা গিয়েছিল যে এই মহারাজা ভীষণ পরিমাণে রুচিশীল মানুষ ছিল।
তক্ষক শব্দের অর্থ কি? আমি একটু আগেই তোমাদেরকে জাস্ট শেষ করার আগে বললাম তক্ষক হচ্ছে এক ধরনের বিষধর সাপ, এক ধরনের বিষধর। এটা কিন্তু শব্দার্থের অংশ থেকে আসে। আমি তোমাদেরকে বারবার প্রত্যেকটা ক্লাসে বলি যে তোমরা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের শব্দার্থ অংশ একদমই মিস দিবা না, শব্দার্থ অংশগুলো পড়তে হবে। নিয়তির গল্পে মহারাজার বাড়িতে ছাপাখানার ব্যবস্থা করেছিল কেন বলো তো? তোমাদের কিন্তু বলেছিলাম তিনি যে সবাইকে দাওয়াত দিতেন, তো এই দাওয়াতের কার্ড ছাপানোর জন্য, এই দাওয়াতের পত্র ছাপানোর জন্য আসলে তিনি তার বাড়িতে একটা ছাপাখানা দিয়েছিলেন। কতটা শৌখিন ছিলেন। ছেলের জীবন রক্ষা করলেও লেখকের বাবা কুকুরটিকে কেন মেরে ফেলছিল বলতো? যেন কুকুরটার কষ্ট লাঘব করতে পারে। হ্যাঁ, কুকুরটার কষ্ট যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এটার জন্য। কুকুরটির দুর্দশা তারা কেউই সইতে পারছিল না, সেজন্য। অতি নিষ্ঠুর প্রকৃতির লোক ছিলেন না, লেখকের বাবা একদমই নিষ্ঠুর প্রকৃতির লোক ছিলেন না। তিনি আসলে কুকুরটারই যেন ভালো হয়, সেজন্য আর কষ্ট না পায়, সেজন্য তাকে কি করছিল? তাকে গুলি করে মেরে ফেলছিল। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে 1 এবং 2। নিয়তি গল্পে বেঙ্গল টাইগার সারাদিন বালির সামনে কি করতো বলতো? আমরা শুয়ে থাকতো, বসে থাকতো, নাচতো নাকি গাইতো? আমরা দেখতাম সে সারাদিন বালির সামনে শুয়ে থাকতো। সে কি করতো? সারাদিন বাড়ির সামনে শুয়ে থাকতো। তো এই কয়টা প্রশ্নে আমরা আসলে বিগত বছরগুলোতে দেখি যে এই অধ্যায়টা থেকে আসছে। তো আশা করছি তোমরা অধ্যায়টা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি কিছু বুঝে না থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, নেক্সট আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।